শুভ নববর্ষ। দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। ব্যবসা বাণিজ্যের বড় আকারে প্রবৃদ্ধির আশাবাদ নিয়ে নতুন বছরে যাত্রা শুরু। মনোযোগ রাখতে হবে কোথায়? বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। চূড়ান্ত হিসাবে নিট মুনাফা বাড়বে কতটা? গ্রাহক পর্যায়ে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দিতে চায় সরকার। লক্ষ্য পূরণে পরিকল্পনা কি? এমন সব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের আয়োজন। বিনিয়োগ আর বাণিজ্যে বড় গতির আশা নিয়ে শুরু হলো নতুন বছর 2019। তবে সেজন্য ফেলে আসা বছরে জ্বালানি সংকট কাটাতে নেওয়া উদ্যোগগুলোর দ্রুত বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করেন উদ্যোক্তারা। সেই সঙ্গে আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতের তাগিদও এসেছে সুষম প্রবৃদ্ধি আর ভালো কর্মসংস্থানের স্বার্থে নতুন বছর 2019-এ। সৌরভ রহমানের রিপোর্ট। নতুন বছরের উৎসব আয়োজনের মাঝেই চলছে সুই সুতোর বুনন, সাথে স্বপ্নেরও। যে স্বপ্নকে রাঙিয়ে নিতেই ব্যাবিলন গ্রুপের কর্মীরা নিজেরাই সাজিয়েছেন কাজের জায়গাটুকু। শুধু কারখানা নয়, 2019-এ জীবনটাকে আরও সাজিয়ে নিতে চায় তারা বছরের প্রথম মাস থেকে নতুন মজুরি নিয়ে। এই 19 সালে আমাদের গ্রেড হিসাবে বেতন বাড়ছে, সাথে ওভারটাইমের হারও বাড়ছে। তাহলে আগে পাইতাম 10,000, এখন আরও 2,000 টাকা বেশি পাইতেছি। তো ওই টাকাটা দিয়েই আমরা মনে করেন অনেক কিছুই করতে পারবো। ছেলে মেয়ে লেখাপড়ার কাছে একটু বেশি ভাঙতে পারবো, বা আমি যদি এক জায়গায় ব্যাংকে যদি 500 টাকা রাখি, এখন আরও 500 টাকা বাড়াই রাখতে পারবো। সোনিয়ার মতো 12,000 পোশাক শ্রমিক যে প্রতিষ্ঠানটির জন্য কাজ করে, তারাও নিজেদের ব্যবসা $17 কোটি থেকে বাড়িয়ে $20 কোটি নিতে চায় বছর শেষে। এজন্য নিজেদের উৎপাদন বাড়ানোর পরিকল্পনাও চূড়ান্ত করেছে গ্রুপটি। হিউম্যান রিসোর্স থেকে শুরু করে উৎপাদন ক্যাপাসিটি বৃদ্ধি করা, সেই প্রক্রিয়াগুলো আমরা কাজ করছি। আমাদের ওয়ার্কারদের এফিসিয়েন্সি এবং তাদের যে দক্ষতা সেটা বৃদ্ধি পাচ্ছে, এবং সাপ্লাই চেইন রাজনীতির স্থিতিশীলতা, ইউটিলিটি সাপ্লাই, এবং আমাদের প্রধান প্রতিযোগী চায়না যেহেতু দিনে দিনে কস্টলি হয়ে যাচ্ছে, সেই বিজনেসগুলো আমরা পাবো বলে আমরা আশা করছি। শুধু পোশাক নয়, নতুন উদ্যোগের আগ্রহ আছে অন্যান্য খাতেও। কেননা শিল্পায়নকে ছড়িয়ে দিতে 100 অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে বড় কার্যক্রম শুরু হবার কথা রয়েছে 2019-এ। প্রতিশ্রুতি আছে সেখানে নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহের। আমাদের যে গ্যাসের স্বল্পতা এখনও সেটা কেটে ওঠে নাই, আর বিদ্যুৎটা গ্রিডে এখনও আসে নাই। যদিও 20,000 মেগাওয়াটের আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে, কিন্তু মাত্র 12,000 মেগাওয়াট আমরা গ্রিডে পাচ্ছি। যখনই এই 20,000 মেগাওয়াট আমাদের গ্রিডে আসবে এবং এলএনজির মাধ্যমে আমরা পাইপলাইনে গ্যাস পাবো, তখন কিন্তু আমাদের দেশীয় এবং বিদেশি বিনিয়োগ বাড়বে। দুর্বল অবকাঠামোর পাশাপাশি 2018-তে বড় উদ্বেগ ছিল ব্যবসার অর্থায়ন নিয়ে। উচ্চ সুদহার, তারল্য সংকটে বেসরকারি বিনিয়োগ কখনোই পৌঁছতে পারেনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। সেই চ্যালেঞ্জ থাকবে নতুন বছরেও, যদি না পরিবর্তন আসে প্রাতিষ্ঠানিক কাঠামোতে। 2019-এ আমাদের এই যে ট্যাক্স ফাঁকি দেওয়া, আমাদের সুশাসনের অভাবে যে আমাদের দেশের থেকে যে টাকা চলে যায়, আমাদের ব্যাংকিং সেক্টরে যে বিভিন্ন কারণে যে ঋণ খেলাপি যেগুলো বাড়ছে, এই দিকগুলোকে আমাদের খুব বেশি আমাদের নজরে আনতে হবে, এবং যেসব প্রতিষ্ঠান এগুলোর সাথে জড়িত সেখানে তাদের শক্তিমত্তা আরও বৃদ্ধি করার একটা বিষয় থাকবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতিকে টেকসই করতে দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধিতে বড় উদ্যোগ নেওয়ারও তাগিদ দিয়েছেন তারা 2019-এ। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 2018 সালে বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। সবচেয়ে বেশি মুনাফা করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক, 2,700 কোটি টাকা। এরপরেই রয়েছে সরকারি মালিকানাধীন সোনালী ব্যাংক, মুনাফা করেছে 1,900 কোটি টাকা। ব্যাংকাররা বলছেন বছর জুড়ে ঋণ বিতরণ ও বিনিয়োগ ভালো হওয়ায় ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। তবে নিট মুনাফা কতটা বাড়বে তা নির্ভর করছে ব্যাংকগুলোর মন্দ ঋণ কতটা আছে তার উপর। হিরজুন মিরা রিপোর্ট। দেশের দ্রুত অগ্রসরমান অর্থনীতির জ্বালানি বলা হয় ব্যাংক খাতকে। সেই খাতই 2018 সালে বড় আকারে আলোচনায় ছিল খেলাপি ঋণ বৃদ্ধি আর উচ্চ সুদহার বিতর্কে। সাথে ছিল আমানত সংকট আর মূলধন ঘাটতির চাপও। কিন্তু বছর শেষের হিসেব বলছে পরিচালন মুনাফায় ভালো করেছে বেশিরভাগ ব্যাংক। সবচেয়ে বেশি মুনাফা করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে 2,770 কোটি টাকা, বৃদ্ধির হার প্রায় 15 ভাগ। কমপক্ষে 5টি ব্যাংকের মুনাফা ছাড়িয়েছে 1,000 কোটি টাকা। যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে মোটামুটি সব ব্যাংকেরই কিন্তু পরিচালন মুনাফা আগের বছর থেকে বেড়েছে,
এবার সেই বাড়াটা কিন্তু অস্বাভাবিক কিছু না, কেননা প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু বুক সাইজ বেড়েছে। তো যখনই আপনার বুক সাইজ বাড়ে মানে ব্যালেন্স শিট গ্রোথ হয়, আপনি ধরেন মোটামুটি 15% ব্যালেন্স শিট গ্রোথ হয়তো প্রত্যেকেরই হয়েছে। তো 15% যদি ব্যালেন্স শিট গ্রোথ হয়, ডেফিনেটলি ইনকাম 20-22% বাড়া কোনো ব্যাপার নয়, বিকজ তার ইন্টারেস্ট ইনকাম হবে, তার ক্রস সেলিং হবে, এখানে ফি বেজ ইনকাম থাকবে, ফ্লোট থাকবে, তারপরে আপনার ফরেন এক্সচেঞ্জ ইনকাম থাকবে। তো স্বাভাবিকভাবে সেটা হতেই পারে। সব পরিচালন মুনাফা আমি মনে হয় সব ব্যাংকেরই ভালো হয়েছে। পরিচালন মুনাফায় বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। মুনাফা হয়েছে 1229 কোটি টাকা। এরপরই রয়েছে সাউথ ইস্ট ব্যাংক। আগের বছরের চেয়ে 100 কোটি টাকা বেশি পরিচালন মুনাফা করেছে যমুনা, এনসিসি, এক্সিম ও ঢাকা ব্যাংক। আসলে আলটিমেটলি ইওর অ্যাসেট কোয়ালিটি উইল ড্রাইভ ইউর বটম লাইন। মানে বটম লাইন বলতে বিশেষ করে ডিস্ট্রিবিউটেবল প্রফিট বলছি, যেটা বেসিক্যালি ডিটারমাইন করে আপনার শেয়ার প্রাইস ড্রাইভ করে, শেয়ার হোল্ডার্স এক্সপেকটেশন মিট করার ব্যাপারটা আসে, সেটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। এখন দেখতে হবে যে এইসব ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি কেমন। শুধু বেসরকারি ব্যাংকই নয়, পরিচালন মুনাফা বেড়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোরও। সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে রেকর্ড 1900 কোটি টাকা। মুনাফা বৃদ্ধির হার প্রায় 57%। পূবালী ব্যাংক মুনাফা করেছে 1000 কোটি টাকা, আর অগ্রণী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে 900 কোটি। যদিও পরিচালন মুনাফা কমেছে রূপালী ব্যাংকের। সরকারি কিন্তু দীর্ঘদিনের অনেক লোন তারা অবলোকন করছে, যেমন তাঁত লোন, চামড়া শিল্পের লোন, মৎস্য শিল্প, যেগুলো গভর্নমেন্টের যে কোনো প্রায়োরিটি সেক্টর ছিল, এই দীর্ঘদিনের 15-20 বছরের লোনগুলো কিন্তু এবার টোটালি সবগুলো ব্যাংকই চেষ্টা করছে এটা অবলোকন করে দেওয়া, যেগুলো এটাই হবে না। তো এই লোনগুলো যখন অবলোকন করছে, সেই ক্ষেত্রে তাদের একটা ইনকাম চলে আসছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকিং খাতে মন্দ ঋণের পরিমাণ 11 ভাগের বেশি ছিল সেপ্টেম্বর নাগাদ, যা বছর শেষে 10 ভাগে নেমে আসতে পারে। আর তা হলে চূড়ান্ত হিসেবে ব্যাংকের নিট মুনাফায় ইতিবাচক প্রভাব ফেলবে। সেপ্টেম্বর কোয়ার্টারে এনপিএল এর পরিমাণ কিন্তু 11-র উপরে চলে গিয়েছিল। এই ডিসেম্বর কোয়ার্টারে সেটা 10-এর নিচে নেমে আসবে বলে আমরা আশা করছি। ফলে যখন 10-এর নিচে যখন এনপিএলগুলো নেমে যাবে, ক্লাসিফাই অ্যামাউন্ট যখন তার কমে যাবে, তো সেই ক্লাসিফিকেশন এগেনস্টে তার যে প্রভিশনিং করা কথা ছিল, সেই প্রভিশনও কম লাগবে। সেই কারণে আমার মনে হচ্ছে যে গতবারের থেকে এবার যদি এনপিএল কমে যায়, সঙ্গত কারণে তাদের নেট প্রফিটও ভালো হবে। ব্যাংকগুলো নিট মুনাফার এই হিসেব পাওয়া যাবে চলতি বছরের মার্চ নাগাদ। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। তেজি ভাব নিয়ে নতুন বছরে যাত্রা শুরু করেছে ঢাকা শেয়ার বাজার। প্রথম দিনেই 1.5 ভাগ বেড়েছে সূচক। সার্বিক সূচক ডিএসইএক্স 79 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5465-তে। এদিন লেনদেন হয়েছে 530 কোটি টাকা শেয়ার, আর দর বেড়েছে বেশিরভাগ শেয়ারের। বেড়েছে 264টির, কমেছে 54টির দর, আর অপরিবর্তিত ছিল 23টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো এশিয়ান টাইগার ক্যাপিটালের। বছরের প্রথম দিন মার্কেট পজিটিভ নোটে শুরু হয়েছে। ইন্ডেক্স 79 পয়েন্ট আপ হয়ে 5450 মার্ক ক্রস করেছে। টার্নওভার ছিল প্রায় 530 কোটি টাকা। আমরা দেখেছি যে আমাদের ব্যাংকগুলোর 2018 অপারেটিং প্রফিট প্রকাশিত হয়েছে এবং বেশিরভাগ ব্যাংকই পজিটিভ গ্রোথ দেখিয়েছে। প্রকাশিত ফলাফলের মধ্যে সোনালী ব্যাংক সবচেয়ে হাইয়েস্ট গ্রোথ দেখিয়েছে, প্রায় 58% গ্রোথ। এটার একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা আমাদের মার্কেটে আজকে দেখতে পেয়েছি। ওয়ান অফ দ্য মোস্ট ট্রেডার এবং গেনিং সেক্টরের মধ্যে ছিল আমাদের ব্যাংকিং সেক্টর। যেহেতু আমরা জানি যে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশনের ওয়ান থার্ড বিলং করে ব্যাংকিং সেক্টর থেকে। সো আজকের 1.5% যে ইন্ডেক্সের একটা গ্রোথ, সেটার পিছনে একটা মেন ড্রাইভিং ফোর্স ছিল আমাদের ব্যাংকিং সেক্টর। এছাড়া অন্যান্য টপ ট্রেডেড সেক্টরগুলোর মধ্যে ছিল টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টর। ভরিতে 1,500 টাকা দাম বাড়ল স্বর্ণের। বুধবার থেকে নতুন এই দর কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তাদের ঘোষণা অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে প্রায় 49,000 টাকা। আগে যা বেচাকেনা হতো 46,500 টাকায়। ভরিতে 1458 টাকা বেড়ে 21 ক্যারেট স্বর্ণের দাম হয়েছে 46,640 টাকা। প্রতি ভরি 41,626 টাকায় বিক্রি হবে 18 ক্যারেট স্বর্ণ। তবে অপরিবর্তিত থাকছে সনাতন স্বর্ণ ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারের সাথে দাম সমন্বয় করে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। গেল 10 বছরে বিদ্যুৎ উৎপাদনে অনেকটা এগিয়েছে বাংলাদেশ, সফলতা এসেছে বিতরণেও। সামনের দিনে গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে তাই মানসম্মত বিদ্যুৎ দিতে চায় সরকার। এজন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর দক্ষতা বাড়ানো এবং অর্থসংস্থানকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নতুন বছরের প্রথম দিনে নিজ কার্যালয়ে বিদ্যুৎ খাতে প্রত্যাশা ও চ্যালেঞ্জের কথা
তুলে ধরেন তিনি। দেশের প্রতি 10 জন মানুষের 9 জনই এখন বিদ্যুৎ ব্যবহার করে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা কৃষিকাজে। 2009 সালে যা ছিল মাত্র 5 জনে। বিপুল সংখ্যক মানুষকে বিদ্যুতের আওতায় আনতে গেল 10 বছরে সরকারকে উৎপাদন ক্ষমতা বাড়াতে হয়েছে আগের চেয়ে 4 গুণ। কিন্তু এই সময়ে বিদ্যুতের উৎপাদন ব্যয়ও বেড়েছে 139 ভাগ, যা বাড়িয়েছে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দামও। আমার মনে হয় এনার্জি এবং পাওয়ারের প্রাইসিংয়ে আমাদের একটা এফোর্ডেবল জায়গায় পৌঁছানো দরকার। তার জন্য আমাদের পিছনের অনেকগুলো কাজ করতে হবে। আমাদের মোর এফিশিয়েন্ট হতে হবে। পাওয়ার প্ল্যান্ট যদি এফিশিয়েন্ট হয়, উই ক্যান সেভ এনার্জি। তাহলে আমার ওই জায়গাটা দাম বাড়াতে হবে না। তারা বিদ্যুৎ বিভাগ খালি বলবে যে দাম বাড়ান। আমি সেই জায়গায় যেতে চাই না। আমি মনে করি যে আমাদের নিজেদের আরও এফিসিয়েন্সিটা আরও ভালো জায়গা তৈরি করা উচিত। হিসেব বলছে ডিজেলের মাধ্যমে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় 19 টাকা 30 পয়সা। ফার্নেস তেলের ক্ষেত্রে সেটি 11.5 টাকা। বর্তমানে 33 ভাগ বিদ্যুৎই উৎপাদিত হচ্ছে এই দুই কাঁচামাল ব্যবহার করে। অথচ তার চেয়ে অনেক কম দামে বিদ্যুৎ পাওয়া যায় গ্যাস অথবা কয়লা ব্যবহারে। তাই উৎপাদন ব্যয় কমাতে নতুন পরিকল্পনার কথা ভাবছে বিদ্যুৎ বিভাগ। গ্লোবালি পাওয়ার এবং এনার্জির কিন্তু ব্যাপকভাবে একটা ট্রানজিশন চলছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যে জিনিসটা হচ্ছে, আমরা কিছুদিন আগে রিভিউ করেছি আমাদের মাস্টার প্ল্যানে। ভবিষ্যতে এই ট্রানজিশনকে সামনে রেখে বাংলাদেশেও আমাদের নতুন ট্রানজিশনগুলিকে অ্যাড করতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। শুধু সেই চ্যালেঞ্জই নয়, 2030 সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন ক্ষমতাও বাড়াতে হবে দ্বিগুণ। 16,000 কিলোমিটার সঞ্চালন লাইন ও 4 লাখ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের চ্যালেঞ্জও আছে সরকারের সামনে। আমাদের রিজিওনাল পাওয়ার শেয়ারিং, বোথ ওয়ে, এগুলো এবং ফাইন্যান্স, প্রায় $40 বিলিয়ন লাগবে আগামী 5টি বছরের, যদি আমরা সেই জায়গায় পৌঁছতে চাই। এটা কিন্তু অনেক বড় অর্থ, অনেক বড় চ্যালেঞ্জগুলো রয়ে গেছে। দ্বিপাক্ষিক চুক্তির আওতায় প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানির পাশাপাশি রপ্তানির সুযোগ কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চাঁপাইনবাবগঞ্জে 12 মাসি জাতের বাড়ি আম 11 চাষ করে সফলতা পেয়েছেন চাষি সিরাজুল ইসলাম। অসময়ে উন্নত জাতের এ আমের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আশাবাদী আম বিশেষজ্ঞরাও। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌসুমে দরপতন দেখেই অসময়ে আম উৎপাদনের উদ্যোগ নেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের আম চাষি সিরাজুল। ঢাকার একটি নার্সারি থেকে 12 মাসি জাতের চারা সংগ্রহ করে 1 বিঘা জমিতে গড়ে তোলেন আম বাগান। প্রথম দিকে কাঙ্ক্ষিত উৎপাদন ও বাজারজাত নিয়ে সংশয় থাকলেও সফলতা পান 4 বছরের মাথায়। 4 বছরের মধ্যে আমি মোটামুটি 50,000 টাকা মতো খরচ করেছি। এখন আশা করছি আমি এখান থেকে 4 লাখ টাকা ইনশাল্লাহ পাবো, এবং 2 লাখ টাকা অলরেডি আমি পেয়ে গেছি। এখন আমার বাগানে প্রচুর আম আছে। প্রায় 300 গ্রাম ওজনের এই আম হালকা আঁশযুক্ত হলেও খেতে সুস্বাদু। বাজারে ব্যাপক চাহিদা থাকায় এই আম চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অন্যান্য আম চাষিরা। এখানে প্রায় আমি আসি, দেখি আর উৎসাহিত হই। আমার বেশ কিছু জমি আছে, যেখানে প্রায় 6 বিঘা মতো জমি আছে, যেটা বাগান করার জন্য আমি অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছি। ব্যক্তিগতভাবে চেষ্টা করব কৃষি বিভাগের সাথে সমন্বয় করে তারা যেভাবে পরামর্শ দিবে আমি সেভাবে পরামর্শ নিয়ে আমটা চাষ করার। গবেষণার পর 2015 সালে বাড়ি আম 11 নামে এই জাতটি অবমুক্ত করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। জায়গা ভেদে 2 থেকে 3 বার ফলন দিতে পারে এই জাত, ফলে 12 মাসি হিসেবে পরিচিতি পেয়েছে আমটি। যারা বাণিজ্যিকভাবে সফল হতে চাইবেন, সময়ে ফল নেওয়ার দরকার নাই, অসময়ে যে 2 বার ফল আসে এই ফলটা রাখলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন। এবং প্রযুক্তিগত যে সহায়তা, যদি কেউ না জেনে থাকেন যে কীভাবে এটা করবে, এটা আম গবেষণা কেন্দ্র বা আম নিয়ে যারা গবেষণা করেন তাদের মাধ্যমে প্রযুক্তিটা তারা জেনে নিতে পারেন। এই আমের দেশব্যাপী বাণিজ্যিক সম্প্রসারণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নতুন বছরে কোন কোন প্রযুক্তি বাজিমাত করতে যাচ্ছে সেদিকে নজর দেব এবার। সেই হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, চালকবিহীন গাড়ি, নমনীয় পর্দার স্মার্টফোনের বছর হতে যাচ্ছে 2019 সাল। আসতে যাচ্ছে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে যাওয়া 5G নেটওয়ার্কও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বা 5G, যার মাধ্যমে বিদ্যমান 4Gর চেয়ে মিলবে 100 থেকে 1000 গুণ বেশি ইন্টারনেট গতি। আমূল বদলে যাবে ভবিষ্যৎ যোগাযোগ পদ্ধতি আর প্রযুক্তির চেনাজানা দুনিয়াটিও। বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে যাওয়া এই নেটওয়ার্ক বাণিজ্যিকভাবে চালু হবে চলতি বছরই। তার ঘোষণা দিয়ে রেখেছে দক্ষিণ কোরিয়া, চীন, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের উন্নত সব দেশের অপারেটররা। শুধু নেটওয়ার্ক চালু নয়, কমপক্ষে 20টি মোবাইল সেট নির্মাতা প্রতিষ্ঠান এই বছর 5G হ্যান্ডসেট ছাড়তে যাচ্ছে বাজারে। 5Gর নেটওয়ার্কের কারণে ডেটা প্রসেসিং আরও দ্রুত আর সহজ হবে।
যার কারণে ইন্টারনেট অফ থিংস বা আইওটি ডিভাইসের ব্যবহারও বেড়ে যাবে। ঘর থেকে শুরু করে শহরের যাবতীয় ব্যবস্থাপনা চলে আসবে স্বয়ংক্রিয় ইন্টারনেটযুক্ত ডিভাইসের আওতায়। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি মোবাইল থেকে শুরু করে গৃহস্থালির বিভিন্ন ডিভাইসে নতুন চমক নিয়ে এসেছে। সেখানে নতুন আরও সংযোজন নিয়ে আসবে 5G। উন্নত হবে রোবোটিক প্রযুক্তিও। গেল কয়েক বছরে ধারণা পর্যায়ে ছিল এমন সব বুদ্ধিমান যন্ত্র জায়গা করে নিবে ঘরে কিংবা শিল্প প্রতিষ্ঠানে। গেল 5 বছরে চালকবিহীন গাড়ি নিয়ে কম খবর আসেনি। 5G প্রযুক্তি যাকে আরও এক ধাপ এগিয়ে নিবে। 2018-র শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এমন চালকবিহীন গাড়ি বাণিজ্যিকভাবে নামিয়েছে গুগলের সহযোগী প্রতিষ্ঠান ওয়াইমো। শুধু অ্যারিজোনা নয়, 2019 সালে অন্যান্য শহরেও স্বয়ংক্রিয় গাড়ির দেখা মিলবে বলে আভাস মিলছে। ভাঁজ করা যাবে এমন ফোন নিয়ে গেল 5 বছর ধরে চলছিল জল্পনা কল্পনা। তার অবসান ঘটতে যাচ্ছে চলতি বছরই। স্যামসাং, হুয়াওয়ে সহ বিভিন্ন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান বছরের প্রথমার্ধেই এ ধরনের ফোন তুলে দিতে চায় ক্রেতাদের হাতে। সব মিলিয়ে প্রযুক্তিতে বড় এক পরিবর্তনের বছরই হতে যাচ্ছে 2019 সাল। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।